এক্স্যাক্টলি পিআর এটাকে এখন অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছেন, অনেকে মক করে পিআর মানে অনেক কিছুই বলছেন, বাট পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে আনুপাতিক হারে আর কি যারা যত ভোট পেলেন সেই অনুযায়ী সেই অনুপাতে সংসদ সদস্য বসাতে পারবেন। সো আমি অনেকেই অনেক কথা বলছেন যে পিআর পদ্ধতিতে অমুক দেশে এত বছরে এতগুলো সরকার পতন হয়েছে, কোনো দেশে আছে কোনো দেশে নেই। এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। কেউ বলতে পারে যে অমুক অমুক দেশে আছে, আবার কেউ বলতে পারে যে অমুক অমুক দেশে নেই। সো এই আলোচনাগুলো আসলে কন্ট্রাডিক্টরি। আমি যেটা মনে করি, স্মার্ট টেক আমার এন্ড থেকে আমি মনে করি যে পিআরে কিছু সমস্যা আছে, কিছু সমস্যা না, খুব ডেঞ্জারাস কিছু সমস্যা। আমি একটু সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে এই যে আমরা বলি না যে নারী সংরক্ষিত যে আসন, এই আসনে আমরা অনেকেই সরাসরি নির্বাচন চাইছি। বাংলাদেশের অনেক দলই এটা চাইছে, রাজনৈতিক দলগুলো। এখন নারীদের আসন পাওয়ার জন্য দলীয় প্রধানের ধর্ণা ধরতে হবে না, কিন্তু মূল যে 300 সংসদ সদস্য তাদেরকে আবার দলীয় প্রধানের ধর্ণা ধরার একটা কায়দা করে দেওয়া এই পিআর এর মাধ্যমে। কারণ যদি কোনো দল 1% ভোট পায়, এই 1%-এর উপরে 3 জন সংসদ সদস্য পাবে, মানে 300 আসনের 1% মানে 3 জন। এই 300 আসনের মধ্যে যে 3 জন পেলেন, এটা দলীয় প্রধান ঠিক করে দেবে। সো এই যে দলীয় প্রধানের ধর্ণা ধরতে যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু এই জায়গাটাতে আবারও ফিরে আসবে। এক্ষেত্রে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে যদি যখন আসন বেসড নির্বাচন হয়, একটা দলীয় প্রধান আসন বেসড নির্বাচনে দলীয় প্রধানই হয়তোবা দলীয় প্রধান বা মনোনয়ন একটা কমিটি থাকে, সেই দলীয় প্রধান বা মনোনয়ন কমিটির মাধ্যমে প্রার্থী সিলেক্ট করা হয়। কিন্তু যদি আসন বেসড নির্বাচন হয়, তখন দলীয় প্রধানকে একটা জিনিস কনসার্নে রাখতে হয় যে আমার ওই আসনে কাকে প্রার্থী দিলে তিনি জিতে আসতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীর কোয়ালিটি, জনপ্রিয়তা, তার শিক্ষা দীক্ষা বা আদার্স যে বিষয়গুলো যেগুলো ভোটাররা কনসার্নে নিতে পারে, সেই বিষয়গুলো কিন্তু দলীয় প্রধানের বা মনোনয়ন কমিটির এটা যাচাই বাছাই করতে হয়। কিন্তু যদি পিআর পদ্ধতিতে হয়, দলীয় প্রধান যাকে ইচ্ছা তাকে সিলেক্ট করে দিতে পারে। সেক্ষেত্রে দলীয় প্রধানের একটা লেনদেনের সুযোগও তৈরি হয় যে তোমাকে এমপি বানাচ্ছি, তুমি 20 কোটি টাকা দাও। মানে এটা একটা বড় কন্ট্রাডিক্টরি ইস্যু। কিন্তু তারপর একটা জিনিস দেখেন যে আমি আমার এলাকায় কাকে এমপি বানাবো, এই এলাকায় আমার এলাকায় আমি মনে করি যে রহিম আলী আমার এলাকার জন্য যোগ্য। তিনি এই এলাকা সম্পর্কে জানেন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে চেনেন, এই এলাকার প্রত্যেকটা মানুষের সমস্যা জানেন। রহিম আলী আমার এলাকার যোগ্য, সেটা আমি আমার এলাকার পার্সপেক্টিভে আমি তাকে সংসদ সদস্য নির্বাচন করলাম। সে যে দলেরই হোক, সে কোনো দলেরও নাও হতে পারে। কিন্তু পিআর পদ্ধতিতে গেলে আমি আমার এমপিকে নির্বাচিত করতে পারবো না। এরপরে দেখেন অনেকেই দলের বাইরে গিয়ে নির্বাচন করে, স্বতন্ত্র, যার এলাকায় অঢেল জনপ্রিয়তা, তিনি কোনো দল থেকে না করে একা নির্বাচন করেন। সো এই একা নির্বাচন করলে তিনি জয়লাভও করেন। অনেকে জয়লাভ করে তিনি এলাকার সেবা করার সুযোগ পান। পিআর পদ্ধতিতে আসলে এই স্বতন্ত্র প্রার্থীরা সুযোগ পাবে কিনা, এটা একটা বিশাল বড় প্রশ্ন, এবং স্বভাবত সুযোগ পাওয়ার কথা না। কারণ যেহেতু স্বতন্ত্র প্রার্থীদের কোনো দল নেই, তার মানে সুযোগ পাওয়ার কথা না। অনেকেই বলেন যে পিআর না বুঝলে নাকি দেশে থাকার দরকার নেই। জানি না পিআর না বুঝলে আসলে কতটুকু অপরাধ হওয়ার কথা। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোন দল
যদি 1% ভোট পায় সেই দল 3টা সংসদ সদস্য পাবে। এখন দেখেন বাংলাদেশে 12 কোটি ভোটারের মধ্যে 1% ভোট মানে কয়টা ভোট? সেই 1% ভোট যদি 300 আসনে ডিস্ট্রিবিউট হয়ে যায়, 300 আসনে কয়টা করে ভোট পায়? সেই ভোট সংখ্যা দেখা যাবে যে জামানত একজন একক প্রার্থী পেলে তার জামানত টিকবে না, কিন্তু সেই ভোট পেয়েও কেউ সংসদ সদস্য দিতে পারবে। এবং যদি আমি মনে করি যে কেউ 0.5% ভোট পেল, 0.5% ভোট মানে 1.5টা সংসদ সদস্য। এখন 1.5টা সংসদ সদস্য একজন না হয় আস্ত দিলেন, কিন্তু বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেকের একজনের পা সংসদ সদস্য হবে, পা থেকে কোমর পর্যন্ত, আরেকজনের কোমর থেকে মাথা পর্যন্ত সংসদ সদস্য হবে। সো এটা একটা বড় প্রশ্ন, আসলে খুবই সেন্সিটিভ কোশ্চেন, যে এই প্রশ্নের উত্তর কি এটা আমাদের বের করতে হবে। এরপরে 0.34% ভোট যদি কেউ পায় তাহলে আমাদের দেশের 300 আসনের অনুযায়ী একজন সংসদ সদস্য হয়ে যাওয়া সম্ভব। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয়, যখন ভোটের পার্সেন্টেজ অ্যাড করলে সংসদ সদস্য হয়ে যাওয়া সম্ভব, এখন যদি আওয়ামী লীগ চিন্তা করে, আমি ধরে নিলাম যে জাতীয় পার্টিকে আপনারা নিষিদ্ধ করে ফেললেন, 14 দলকেও নিষিদ্ধ করে ফেললেন, এই যে আরো অনেক বিভিন্ন নামে বেনামে অনেক রাজনৈতিক দল আছে, আরো কিছু রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। যদি আওয়ামী লীগ চিন্তা করে এই ধরনের কোনো একটা দলকে তারা টার্গেট করে, তাদের সাথে লিয়াজো করে, তাদের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে টাকা পয়সা এবং তাদের যে লোকজনের লজিস্টিক সাপোর্ট আছে এগুলো দিয়ে তাদের যে ভোটগুলো, ধরলাম 10% ভোট হলেও তো আওয়ামী লীগের আছে, সে 10% ভোট দিয়ে আওয়ামী লীগ চিন্তা করলো তাদেরকে ওই 10% ভোট দিয়ে দিল, এবং তাদের কিছু ফেস যারা সরাসরি আওয়ামী লীগের কোনো পদে নাই তাদেরকে তারা সংসদ সদস্য বানাবে। এটা কিন্তু সম্ভব। সো আওয়ামী লীগকে সংসদে জায়গা দেওয়ার জন্য একটা উত্তম সিস্টেম হচ্ছে এই পিআর পদ্ধতি। মজার ব্যাপার দেখেন, 12 কোটি ভোটের 10% ভোট, আমি যদি মনে করি যে 12 কোটি ভোটের মধ্যে 8 কোটি ভোট কাস্ট হবে, 8 কোটি ভোটের 10% ভোট, সেই 10% ভোট যতটা, সেইটা আবার ডিস্ট্রিবিউট করে 300 আসনে যদি যায় তখন কতটা আসে? সেই সংখ্যক ভোট পেয়েও, মানে খুবই মিনিমাম সংখ্যক ভোট পেয়েও আপনার পক্ষে 10% ভোট মানে 30টা সংসদ সদস্য বসানো সম্ভব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো দলের ক্ষমতা থাকে যে তারা বাংলাদেশের যে 300 আসন আছে, এই 300 আসনেই এই আমাদের যে বিদ্যমান পদ্ধতি, এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা 300 আসনেই জিতে দিতে পারত, কিন্তু মানে 300 আসনের মানুষই তাদেরকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়, সেটা হওয়ার পরেও তাদের পক্ষে 300 এমপি দেওয়া সম্ভব হবে না, কারণ বাংলাদেশের সিস্টেমে কোনোভাবে কোনো দল 100% ভোট পাওয়া সম্ভব না। এবং যদি 51% ভোট পায় বা 50.34% ভোট পেয়ে যদি কেউ পায় তাহলে তার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব। বাট বাংলাদেশের এই প্রেক্ষাপটে 50.34% ভোট পাওয়া এটা নেক্সট টু ইম্পসিবল। সো কোনো একক দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুবই ডিফিকাল্ট হবে। তখন কি হবে? ছোট ছোট দলের ধর্ণা ধরতে হবে এবং সেখানে নেগোসিয়েশন পয়েন্টের জায়গায় খুবই টাকা পয়সার লেনদেন সহ নানান ধরনের লেনদেন হবে। সো এটাও একটা মানে বড় সমস্যা। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে এই পিআর পদ্ধতি এটা একটা পিছনের রাস্তা পদ্ধতি। পিআর মিন্স পিছনের রাস্তা। এই পিছনের রাস্তাগুলোকে ওপেন করে দেওয়ার মনে হয় না কোনো কারণ আছে। ধন্যবাদ সবাইকে।